আসসালামু আলাইকুম। এই ফ্রান্সকে রুখা কার সাধ্য আছে? এই ফ্রান্সের যে পারফরম্যান্স, এই পারফরম্যান্স বলে যে ফ্রান্সই ফাইনালে যাচ্ছে। আর ফ্রান্সকে রুখতে হলে এত সহজে যে কেউ রুখে দেবে বা কেউ জিতে যাবে এরকম ভাবনা যদি কারো থাকে, তাহলে সেটা ঝেড়ে ফেলতে হবে। কারণ মরক্কোর সাথে গতকালকে ম্যাচ যারা দেখেছেন, যে মরক্কো যেরকম ফুটবল খেলছিল গ্রুপ স্টেজ কিংবা রাউন্ড অফ 16 এ 32 তে, তার কিন্তু একটু ছিটেফুটেও দেখা গেল না কোয়ার্টার ফাইনালে। কারণ মরক্কো কোনো পাত্তাই পেল না। যেই মরক্কো নিয়ে অনেক আশাবাদী ছিল, ফুটবল দুনিয়া একটা নতুন পরাশক্তি আসছে সবাই ভেবেছিল, কিন্তু মরক্কোর খেলার মধ্যে সেই দাসটাও দেখতে পারতেছিলাম আমরা 16 কিংবা 32 তে। কিন্তু কোয়ার্টার ফাইনালে এসে ফ্রান্সের কাছে যেন রীতিমতো উড়ে গেল। হ্যাঁ, একটা কাজ করেছে মরক্কো, সেটা হচ্ছে এমবাপ্পে যে পেনাল্টি শুট, সেটা কিন্তু ঠিকই ঠেকিয়ে দিয়েছেন আল নাসের এবং ওই মরক্কোন গোলকিপার ইয়াসিন বনো। এটাই হচ্ছে তাদের একটা ম্যাচের সবচেয়ে বড় সাফল্য। পরবর্তীতে আর কোনো সাফল্যই তারা দেখাতে পারে নাই। মরক্কো না কোনো ভালোভাবে আক্রমণ করতে পেরেছে, না মিডফিল্ডে বল কন্ট্রোল করতে পেরেছে, না ডিফেন্স লাইন ঠিক করে রাখতে পেরেছে, কিছুই করতে পারে নাই। বিশেষ করে ফ্রান্সের যে আক্রমণত্রয়ী অলিসে, দেম্বেলে এবং এমবাপ্পে, মনে হয় যেন তিনজন একই ক্যাটাগরির। এই তিনজনের যে বোঝাপড়া, এই বোঝাপড়ার কারণে যদি কোনো ক্লাব এই তিনজনকে একই দলে নিতে পারে, তাহলে সেই ক্লাবের আসলে চিন্তা করার কোনো কথাই না। কারণ এই তিনজন একাই ম্যাচটা ঘুরে দিবেন, বা এই তিনজন আসলে ম্যাচটা যে কোনো দল বা যে কোনো ক্লাবের হয়ে রিটার্ন করে ফেলতে পারে। কারণ এই তিনজনের সেই যোগ্যতা রয়েছে। এই তিনজন যখন পারফরমেন্স করেন তখন খেলা দেখতেও সুন্দর লাগে। অলিসেস পুরোটা মিডফিল্ড যেন কন্ট্রোল করে ফেলেন। খেলার কথা রাইট উইঙ্গে, তিনি মিডেও দেখা যায়, রাইট উইঙ্গেও দেখা যায়, সব জায়গায় তার পারফরমেন্স দেখা যাচ্ছে। এমনকি ওসমান দেমবেলেও সুযোগ বুঝে ঠিকই একদম জায়গা মতো কোপ মারতেও জানেন। সো এই এমবাপ্পে, অলিসে এবং এই ওসমান দেমবেলের বাইরেও কিন্তু একটা নাম আপনি বলতে পারবেন না, সেটা হচ্ছে ডুয়া। ডুয়ের পারফরমেন্স হয়তো আড়ালে থেকে যায়, কারণ এইরকম তিনজন বাঘা বাঘা স্ট্রাইকার বা বাঘা বাঘা স্টার যখন একটা দলে থাকে, তখন ডুয়েদের পারফরমেন্স আসলেই পিছনে পড়ে যায়। কিন্তু এই ডুয়ে পিছনে পড়ে থাকেন না, এই ডুয়ে তার পারফরমেন্স ঠিকঠাকভাবে দেখিয়ে যান। সেটা হয়তো মানুষের, দর্শকদের ফোকাসে আসে না, কারণ দর্শকদের চোখ ওদের দিকেই। তারপরেও ডুয়ে কখনোই তার পারফরমেন্সে একটু কার্পণ্য করেন না। সো এই তিনজনের সাথে এই ডুয়ে যখন এভাবে বল বানিয়ে দেন বা এভাবে একটা ম্যাচ বের করে আনেন, তখন প্রতিপক্ষের কি বা করার আছে? প্রতিপক্ষ যারাই আসুক না কেন ফ্রান্সের সামনে, তাদের আসলে জিততে হলে ভাগ্য লাগবে। ভাগ্য ছাড়া পারফরমেন্স করে জিতে ফেলবে এইরকম ভাবনা আসলে বোঝা, বা এইরকম করে ফেলবে এইরকম চিন্তা ভাবনা না করাই ভালো। কারণ এখানে ফ্রান্সের সাথে খেলতে হলে ভাগ্যের সহায়তা থাকতে হবে, সেই সাথে তাদের যে বেটার ফুটবল খেলতে হবে। নতুবা এই যে 80 মিনিট বা 90 মিনিট বা 120 মিনিটের সময় আচমকা একটা গোল দিয়ে ম্যাচ বের করে আনা যায়। এইরকম সিচুয়েশন থেকে ফ্রান্সের বিপক্ষে জয় নিয়ে আসতে হবে। পুরো 90 মিনিট কিংবা 120 মিনিট যদি ফ্রান্সের সাথে খেলতে চান, তাহলে আপনার এনার্জিও সেই লেভেলের থাকবে। সো এই ফ্রান্সকে আটকাতে হলে স্পেন কিংবা ইংল্যান্ডের মতো দল পারবে বলে আমার কাছে মনে হয় না। তবে স্পেন হলে হয়তো কিছুটা ফাইট হতে পারে, কারণ স্পেনের যে খেলা, গোছানো খেলাটা, সেই গোছানো খেলাটা এখন কিছুটা হলে আশাবাদী। তবে স্পেন আসলে টিকতেছে কি না সেমিফাইনাল পর্যন্ত বা ফাইনাল পর্যন্ত, সেটাও একটা দেখার বিষয়। এখন দেখা যাক আসলে ফ্রান্সের প্রতিপক্ষ কে আসবে এবং ফ্রান্সকে কে রুখে দিতে পারবে। দেখা যাক শেষ পর্যন্ত 18 চ্যাম্পিয়নরা আবারও 26 এসে চ্যাম্পিয়ন হয়ে যায় কিনা।